দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের 7টা সৃজনশীল সলভ করবো। ওকে, এই 7টা সৃজনশীল থেকে তুমি মিনিমাম 2টা কমন পাবে। 2টা কমন না পাইলেও একটা 100% কি তুমি আজকে কমন পাবে। ওকে, তো আজকে আমার টার্গেট হচ্ছে গুণগত রসায়নের টেস্ট পেপার সলভ। টেস্ট পেপারে যে ম্যাথগুলো সবচেয়ে বেশি এসেছে সেইগুলো কি করবো আজকে আমরা ডিটেলস আলোচনা। কে আইপি এর মান কে এসপি থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। ওকে, এটা হচ্ছে শর্ট ছিল আমাদের, তোমরা যারা পড়ছো জানো। অদক্ষেপ প্লাস মাইনাস হাফ লেখার পর এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম কয়টা আছে? 3টা। তাহলে এখানে কত হবে? এটা কি হবে আসলে? নীল হবে। এটা সিলভার ক্লোরাইড যেটা আছে, এটা এই যে ক্লোরাইড আয়ন, এখানে আছে ক্লোরাইড আয়ন। আবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে কি আছে? ক্লোরাইড আয়ন, সেম জিনিস। এটাকে আমরা বলি হচ্ছে কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন। ক্লোরাইড যোগ করছি তখন যেটা হইছে যে কমন আয়নের কারণে, মানে দুইটা সেম হওয়ার কারণে দ্রাব্যতাটা কি পাইছে? হ্রাস পাইছে। কেন হ্রাস পাইছে? আগে ছিল 10 টু দি পাওয়ার -5, এটা বড়, আর এটা কি হবে? কম। দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। যখন দ্রাব্যতা হ্রাস পাবে তখন দ্রবণীয় ক্ষমতাটা কি হবে? কমে যাবে। বেশি কি হবে? দ্রবীভূত হবে না, নিচে কি হবে? জমা হবে। ঢাকা বোর্ড 2023 কোশ্চেনটা আমরা দেখি। এখানে দুইটা ডিব্বা দেওয়া আছে। একটা 25 ডিগ্রি তাপমাত্রায় 60 ml আছে, 0.4 মোলার আছে এম দ্রবণ, এটার নাম হচ্ছে এম দ্রবণ। এরপর একটা 25 ডিগ্রি তাপমাত্রায় 40 ml আছে, 0.2, এটা হচ্ছে এক্সবি দ্রবণ। ওকে, দুইটা দ্রবণ আছে, একটা এএম আর একটা এক্সবি, যে কোনো একটা নাম। তো এবি2 এর কেএসপি, এবি2 যোগের কেএসপি দেওয়া আছে 1.84 ইনটু কত? 10 টু দি পাওয়ার -8। ওকে, আচ্ছা, ঘ নাম্বার বলছে এবি2 এর দ্রাব্যতা বের করো। অর্থাৎ এবি2 যে যৌগটা, এটা কি বের করতে বলছে? দ্রাব্যতা বের করতে বলছে। এগুলা কিন্তু আমি বারবার বলি, এগুলো কিন্তু আমরা সবাই পারি, কিন্তু ক্লাসটা এই কারণে নেওয়া, কারণ সবাই যেন রিভিশন হয়ে যায়। জাস্ট রিভিশনের জন্য কি ক্লাসগুলো নেওয়া। আর এখানে যে রিভিশনগুলো দিব একবার সব টপিকগুলো কি এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এবি2 এর দ্রাব্যতা, তাহলে এবি2 কে আমরা কি করব? ফার্স্টে ভেঙে ফেলবো। কি করব? আমরা ভেঙে ফেলবো। তাহলে এবি2 কে যদি আমরা ভাঙি, তাহলে একটু দেখি আমরা। তাহলে এবি2 কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি পাওয়া যাবে? এই জিনিসটা এটা কি পাওয়ার হিসেবে আসবে, অর্থাৎ 2টা এটার পাওয়ার হিসেবে আসবে, যোজন হিসেবে। তাহলে কি হবে? a2+, তারপর কি দিব? প্লাস, আর বি যেটা আছে এটা কি হবে? বি মাইনাস, তাই তো। এখন কয়টা বি আছে? এখানে 2টা, তাহলে কি হবে? 2b মাইনাস। এটা ভাঙা তো আমরা বুঝি। ab2 যদি এরকম থাকতো cs2, তাহলে কিরকম হইতো? কিভাবে 2টা ওর মাথায় চলে আসতো, তাহলে 2 প্লাস প্লাস, আর লিখতাম s মাইনাস, আর এখানে কত? 2। এই এরকম আর কি, জাস্ট এটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, তাহলে এখন দেখো আমাকে কি বলছে? দ্রাব্যতা বের করতে বলে, সলিউবিলিটি, দ্রাব্যতা। ওকে, তাহলে s বের করব। আমরা কি বের করব? এখানে s বের করব, যে s ইকুয়াল হোয়াট। ওকে, তাহলে এখানে এস যদি বের করতে বলে, আমাদের কেএসপি দেওয়া আছে কত? আমাদের কেএসপি দেওয়া আছে হচ্ছে 1.84 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কত? 8। এটা আমাদের কেএসপি দেওয়া, মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল দেওয়া। তাহলে এখান থেকে আমরা কি করব? যদি কেএসপি আমরা যে সমীকরণটা দাঁড় করাতে পারি সেটা হচ্ছে, এটার জন্য আমরা কি ধরবো? এস। এটার জন্য আমাকে কি ধরবো? আমরা এস। আর এটার জন্য কি আগে মোট সংখ্যা কত? 2, তাহলে কত হবে? আমাদের 2s। তাহলে আমরা জানি যখন কেএসপি বের করব, এটার জন্য ফার্স্ট আমরা লিখব এস, তারপর দিব কত? ইনটু এবং 2s লেখার পর এইটা যে মোট সংখ্যাটা এখানে সামনেও আসবে, আবার কি হবে? পাওয়ার হিসেবে কি চলে যাবে, এটা জানি। হ্যাঁ, তাহলে কেএসপির বেলায় আমরা যখন s লিখবো, এটার মোট সংখ্যা তো 1, তাই এখানে 1 চলে আসছে। আসলে এখানে মনে মনে একটা 1 আছে, এখানেও কি আছে? 1 আছে। আর এখানে কত আছে? 2s। তাহলে এটা সামনেও হবে, আবার কি পাওয়ার হিসেবেও চলে যাবে। ওকে, যাই হোক, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যাবে s ইনটু এই 2s থেকে হোল স্কয়ার করলে হবে কত? আমাদের 4s স্কয়ার। তাহলে আলটিমেটলি কি আসবে? 4s কিউব সমান সমান কত? ksp। তাহলে এখান থেকে আমরা দ্রাব্যতা কি বের করব? আমরা এখান থেকে s বের করব। তাহলে s টা যদি বের করতে চাই তাহলে আমরা একটা কাজ করি। তাহলে s কিউব ইকুয়াল টু হচ্ছে ksp ডিভাইড বাই কত? 4s, আর 3 টা যদি ওই পাশে হয়ে যায় তাহলে এরকম হবে √3 ksp ডিভাইড বাই কত? আমাদের 4। হ্যাঁ, তাহলে ksp এর মান আমরা কত জানি? ksp এর মান এখানে আমরা দেখছি, কিন্তু ksp এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 1.84 ইনটু কত? 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস a ডিভাইড বাই কত? আমাদের 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এর মান কি হবে? এটা আশা করি এখানে তোমরা সবাই বুঝতে পারছো। এই তাহলে এভাবে যদি আমাদের দ্রাব্যতা বের করতে বলে, তাহলে যে যৌগটা দেবো এটা ভেঙে ফেলবো, ভেঙে ফেলে এই সমীকরণ কি করবো? আকার নিয়ে আসতে হবে। যদি এখানে 4 থাকতো তাহলে এখানে যদি 4 থাকতো তাহলে 4s, তাহলে এটা এখানেও 4 হইতো, আর এখানে কি নরমালি 4 হইতো, এই আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা বের করে ফেললাম। এবার গড় নাম্বারটা অ্যাড করব, যোগ করব। যোগ করার পর দেখবো নিচে এক ধরনের তলানি পড়ছে। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যে বালি আছে, বালি যদি তুমি 1 গ্লাস পানির ভিতরে দাও, দেন নিচে কি হবে? তলানি পড়বে। তো এরকম আমরা একটা কোনো মৌল বা যৌগ যোগ করব। যোগ করার পর দেখবো নিচে কি রয়েছে? নরমালি তলানি পড়ছে না, অদক্ষেপ পানি নিচে কি তলানি পড়বে, জমে থাকবে, মানে সম্পর্কটা কি দ্রবণীয় হবে না। আচ্ছা, তাহলে এখন বলছে প্রথম ও দ্বিতীয় দ্রবণ যোগ করলে অদক্ষেপ পড়বে কিনা। এখানে শর্ট করে লিখছে প্রথম এবং দ্বিতীয় অদক্ষেপ পড়বে কিনা। এখন দেখো প্রথম দ্রবণটা কি আছে? এম দ্রবণ। আগে আমরা সমীকরণটা দাঁড় করে নিব, বিক্রিয়ার যে সমীকরণ সেটাকে আমাদের কি দাঁড় করে নিতে হবে। তাহলে দেখো এখানে এম আছে, কি আছে? এম, তারপর কি দিব? প্লাস, তারপর কি আছে? এক্সবি। খেয়াল করো এখানে কি আছে? এক্সবি। এখন এখানে খেয়াল করতে হবে যে যৌগটা তৈরি হয়েছে ab2, এই যে ab2 এর কেএসপি,
Ab2 যৌগটা তৈরি হয়েছে। এখন তাহলে Ab2 তার মানে এই বি এর পরে কি আছে 2 আছে, কি আছে 2। তাহলে তোমার যেটা করতে হবে এই xb ফার্স্টে লিখবো, লেখার পর এখানে একটা 2 গুণ দিয়ে দিতে হবে। কেন গুণ দিব আমরা বলতেছি। এই যে Ab2 যৌগটা যে উৎপন্ন হয়েছে অবশ্যই এটা একটা কি মিলানোর পর উৎপন্ন হয়েছে, তাহলে এই ক্ষেত্রে তুমি তখন 2 দিবা, যখন 2 দিবা এখানে তাহলে কি হয় তখন দেখো তখন কিন্তু সমীকরণটা পরিপূর্ণ হবে। তাহলে দেখো এখান থেকে a b কে যে ধরবে তাহলে a b, এখন b কয়টা আছে দুইটা, তাহলে ab2 তারপর প্লাস তাহলে কি হবে m আর কি আছে x, তাহলে কি হবে m কি হবে x2 এই কারণে এই জিনিসগুলো কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে এখানে এই দুই দেখছো এই যে ab2 তাহলে ab2 এই ab2 পাওয়ার জন্য আসলে কি করতে হবে দুইটা গুণ করতে হবে, যেটা কিন্তু ওখানে বলা নাই, কিন্তু এটা কি আমাদের বুঝে নিতে হবে। ওকে তাহলে প্রথম ও দ্বিতীয় অদক্ষে পড়বে কিনা, তাহলে আমাদের কাজ হচ্ছে কি নরমাল এই ab2 যৌগটা নিয়ে, যেহেতু আমাদের একটা কি দেওয়া আছে KSP দেওয়া আছে, আমরা জানি অদক্ষেপ পড়বে কিনা এই জিনিসটা শর্তটা পাওয়া হচ্ছে যদি যদি KIP এর মান KSP থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। ওকে এটা হচ্ছে শর্ত ছিল আমাদের, তোমরা যারা পড়ছো জানো অদক্ষেপ পড়বে। এই অর্থাৎ আয়নিক গুণফল যদি দ্রাব্যতার গুণফল থেকে বড় হয় তাহলে কি নিচে অদক্ষেপ পড়বে। ওকে অর্থাৎ KIP গ্রেটার দেন কি KSP হলে কি অদক্ষেপ পড়বে। তার মানে তুমি এটা কি করবা প্রমাণ করবা। তো যে যৌগটা আছে এখান থেকে আমরা KSP বের করব, KSP কিন্তু বের করা দরকার নাই, কারণ কি কোশ্চেনে KSP কি দেওয়া আছে অলরেডি। ওকে তাহলে আমাদের কি লাগবে KIP লাগে, তারপর দুটোর ভিতরে কম্পেয়ার করব, যদি KIP বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি না হয় তাহলে কি পড়বে না, নরমালি ক্যাপটা কিছু হবে আর কি। আচ্ছা তাহলে আমাদের KSP বলা আছে, কি আছে KSP আমাদের বলা আছে। তাহলে AB2 যে যৌগটা আছে AB2 তো এটার ক্ষেত্রে যদি আমরা KIP সমীকরণ বের করতে চাই তোমরা এটা জানো কি ছিল। ফার্স্টে আমরা লিখব হচ্ছে এটাকে আমরা ভাঙলে আমরা একটু আগে দেখছি একটা কি পাই আমরা A2 প্লাস আর একটা কি আমরা 2 তারপর কি পাই B মাইনাস, তাই না। আচ্ছা তো এটাকে যদি ভাঙি কি পাওয়া যায় A2 প্লাস, দেখা যাচ্ছে কিনা একটু দেখি, হ্যাঁ A2 প্লাস আর কত হবে 2B মাইনাস। তাহলে যদি KIP সমীকরণ লিখতে চাই তো KIP মানে হচ্ছে কি ঘনমাত্রা চলে আসবে, তাহলে আমরা লিখব হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে A2 প্লাস লেখার পর আবার দিব কি B মাইনাস। এই ক্ষেত্রে আয়নিক গুণফলের বেলায় বা KIP বের করার সময় যেটা করতে হবে যে মূল সংখ্যাটা সামনে থাকবে সেটা শুধু কি পাওয়ার হিসেবে যাবে, কি যাবে শুধুমাত্র পাওয়ার হিসেবে যাবে। ওকে তাহলে এখানে হবে কি আমাদের স্কয়ার, আর যখন KSP বের করতে বলবে দ্রাব্যতা বের করতে বলবে তখন সামনেও আসবে আবার কি উপরেও যাবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। KSP মানে এক্সট্রা চলে আসবে, আর এখানে কোনো কি এক্সট্রা জিনিস আসবে না, যেটা সামনে থাকবে সেটাই কি পাওয়ার হিসেবে যাবে। তার মানে তোমার এখানে কি কি লাগবে দুইটা জিনিস লাগবে, হচ্ছে A2 প্লাস এর ঘনমাত্রা লাগবে আর হচ্ছে B মাইনাস এর কি লাগবে ঘনমাত্রাটা লাগবে। এখন আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে। দেখো কোশ্চেনে অ্যানসার দেওয়া আছে, অ্যানসার কি মানে ক্লু দেওয়া আছে 60 ml তারপর কি 0.4 মোলার, আবার ওইটাও 40 ml তারপর 0.2 কি মোলার। তাহলে প্রথমে আমরা কি করব A2 প্লাস দেখবো যে কোন দ্রবণ থেকে পাইছি আমরা, তাহলে দেখবো যে এই দ্রবণ মানে এই ডিব্বা থেকে আমরা কি A2 প্লাসটা পাইছি, কারণ এখানে কি আছে A আর হচ্ছে কি M আছে, A আর হচ্ছে কি M আছে। তাহলে এখান থেকে আমরা লিখবো যে এভাবে লিখবো যে A2 প্লাস ঘনমাত্রা, আমরা একটা সূত্র জানি সবাই তাই না, একটা সূত্র জানি, দেখো একটা সূত্র জানি S1 V1 সমান সমান কি আমরা জানি S2 তারপর কত V2, এটা কিন্তু আমরা সমান জানি যে S1 V1 সমান সমান কত S2 V2। তাহলে এখান থেকে আমরা কি করব S2 টা বের করব, কি করব আমরা S2, তাহলে S2 সমান সমান লিখতে পারি আমরা কি S1 V1 ডিভাইড বাই কত আমাদের V2। ওকে তাহলে এখানে দেখো S1 মানে হচ্ছে কত মোলার, এখানে কত মোলার আছে 0.4, তাহলে এখানে লিখবো S এর S1 এর জায়গায় দেব কত 0.4 ইনটু V1 মানে আয়তন কতটুকু 60 ml, তাহলে এখানে যাবে কত 60, V2 মানে কি দুটোটার যোগফল, তাহলে 60 আর হচ্ছে 40 তাহলে কত হবে 100, তাহলে এখানে কত হবে আমাদের 100। এই হইলো, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই সূত্রটা কেন ব্যবহার করছি ওয়াই, কারণ এখানে আমাদের দেখো কোশ্চেনে দেওয়া আছে V1 তারপর কি আছে S1 আবার কি V2 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বের করব হচ্ছে S2 টা। ওকে আচ্ছা এখন তাহলে আমরা পাইলাম A2 প্লাস এর যে ঘনমাত্রা সেটা হবে কত 0.24 কি মোলার। তাহলে এটা বুঝতে আর এখন আমাদের কোনো সমস্যা নাই, আমরা একটু মুছে দিই। হ্যাঁ তাহলে অ্যানসার পাইলাম কত আমাদের 0.24 মোলার। ওকে তাহলে কত পেলাম 0.24 মোলার। এরপর দেখো এরপর আমরা কি করব B মাইনাস এরটা বের করব। এখন দেখতে হবে B জিনিসটা কোথা থেকে পাইছি আমরা, এই যে পরের ডিব্বাটা থেকে। তাহলে পরের ডিব্বাটা থেকে কি দেওয়া আছে এই যে XB, তাহলে এখান থেকে আমরা একই ভাবে আমরা এটা ক্ষেত্রে বের করব যে B মাইনাস এর ঘনমাত্রাটা একই সূত্র S1 V1 ইকুয়াল হবে কত S2 তারপর হচ্ছে কত V2। তাহলে এখান থেকে আমরা কি করব S2 টা বের করব, তাহলে S2 ইকুয়াল হবে কি S1 V1 ডিভাইড বাই কত আমাদের V2 সমান সমান S1 আমাদের কত 0.2 মোলার ইনটু V1 কত আমাদের 40 ডিভাইড বাই V2 কত দুটোটার যোগফল, এই আয়তন দুটোটার কি হবে যোগফল হবে, তাহলে কত 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আসবে কত 0.08, তাহলে এটা আসবে কত 0.08 শেষ মোলার।
ঠিক আছে, তার মানে দেখো আমরা a2 প্লাস এর ঘনমাত্রা পেয়ে গেছি, তারপর b মাইনাস এর ঘনমাত্রাটাকে আমরা নরমালি পেয়ে গেছি। এখন কি করব, জাস্ট এই a2 প্লাস এর যে ঘনমাত্রা এই মানটা কি করব আমরা এখানে বসাবো, আবার b মাইনাস যে ঘনমাত্রাটা মান সেটা কি করব আমরা এখানে বসায় দিব। তাহলে চলো আমরা বসাই। তাহলে একটা পাইলাম হচ্ছে 0.08, তাই তো 0.08, তাহলে 0.08 মোলার। তাহলে এখানে যদি আমরা বসাই আমরা এই সমীকরণে তাহলে আমরা লিখতে পারি KIP ইকুয়াল এটার মান কত 0.24, তাহলে 0.24 ইনটু আর b মাইনাস এটার মান কত মানে 0.08, তাহলে মানগুলো বসাই দিই 0.08, আবার স্কয়ার তাহলে কি হবে স্কয়ার। এখন তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখন দেখো, এখন তুমি কম্পেয়ার করবা, কি কম্পেয়ার করবা দেখো তাহলে KSP কত বলা আছে দেখো 1.84 ইনটু কত 10 টু দি পাওয়ার -8। এখন দেখো তাহলে আর তুমি তাহলে KIP কত পাইছো একটু খেয়াল করো, এগুলো নিয়ে আমাদের ঝামেলা, এই হচ্ছে KIP আর এটা হচ্ছে কি KSP। এখন দেখো এই জিনিসগুলো নিয়ে আমাদের তো প্যারা না, আমাদের হচ্ছে এই যে 10 টু দি পাওয়ার -3। এখানে তুমি বলো 10 টু দি পাওয়ার -3 বড় নাকি 10 টু দি পাওয়ার -8 বড়, এখানে কোনটা বড় 10 টু দি পাওয়ার -3 নাকি 10 টু দি পাওয়ার -8? মাইনাস যত কম হবে তত কি হবে বড় হবে, তাহলে এখানে মাইনাস কম -3 আর এখানে কত -8, তাহলে এইটা কি হবে বড় হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে KIP গ্রেটার দ্যান নরমালি কি হবে KSP, তার মানে বলা যায় অদক্ষেপ পড়বে, অর্থাৎ KIP টা এখানে বড় আর KSP টা কি ছোট, তাহলে অদক্ষেপ পড়বে। এই ম্যাথটা আসবেই, বুঝছো, এই অদক্ষেপ পড়বে কিনা আসে, প্রত্যেকবারে আসেই। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের শেষ। আশা করি বুঝতে পারছো, আর না বুঝতে তো আমাকে জানাবো, কোনো সমস্যা নেই, আবার কমেন্ট জানাই দিবা। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আচ্ছা 2 নাম্বার সৃজনশীল হচ্ছে ঢাকা বোর্ড 2023। আমি বলছি যে অধ্যায় থেকে দুইটা সৃজনশীল নরমালি থাকে। আচ্ছা এখানে শক্তি স্তর দেখতে পাইতেছো তোমরা, এটা কয়টা শক্তি স্তর আছে 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, হাইড্রোজেন পরমাণু। গ কোয়ান্টাম সংখ্যা হিসাব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করো। কোয়ান্টাম সংখ্যা হিসাব করে ডি শক্তি স্তরে কি ইলেকট্রন সংখ্যা বের। কোয়ান্টাম সংখ্যা নরমালি কি ছিল 4টা NLMS। ওকে, আচ্ছা ওইটা ব্যবহার করে তুমি ডি শক্তি স্তরের জন্য ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন কয়টা আঁকতে পারে সেটাকে আমরা বের করব। এখন ডি দেখো কয় নাম্বার আছে ABCD, তাই না, নাকি 1 2 3 4 4, তাহলে কয় নাম্বার আছে 4 নাম্বারে ABCD, তাহলে কয় নাম্বারে 4 নাম্বারে। 4 নাম্বারের জন্য আমরা কি করব, মোট ইলেকট্রনটা কি আমরা হিসাব করব। তাহলে একটা সূত্র আমরা জানি, যেহেতু n ইকুয়াল কত এখানে 4, শক্তি স্তর নাম্বার 4, তাহলে যদি হয় তাহলে আমরা জানি 2n স্কয়ার, কত জানি আমরা 2n স্কয়ার, তাহলে 2n স্কয়ার যদি হয় 2 ইনটু n এর মান কত এখানে 4, তাহলে এখানে কত হবে 4 স্কয়ার, তাই না। আচ্ছা তাহলে 2 ইনটু 4 4 কত 16, তাহলে 14 গুণে কত 32। এখন এটা লিখলে কি হবে না, তোমাকে বলছে কোয়ান্টাম সংখ্যা হিসাব করে করতে, তাহলে আমরা এখন কোয়ান্টাম সংখ্যা হিসাব করে এটা কি করব আমরা এখন প্রমাণ করব। তাহলে চলো আমরা প্রমাণ করি বাচ্চাদের মতো। ওকে ডান, তাহলে আমরা ফার্স্টে লিখব হচ্ছে n এর মান যেহেতু আমাদের 4, n এর মান এখানে আমাদের কত 4, তাহলে l এর মান, তারপর কি m এর মান। আচ্ছা একটু জায়গা লাগবে তাই না, দেখা যায় কিনা আমরা একটু চেক করি সবাই। এখানে হচ্ছে n, এখানে হচ্ছে আমাদের l, এখানে হচ্ছে m, এখানে হচ্ছে s, এখানে আমাদের এখানে দিয়ে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ওকে, তাহলে খেয়াল করো এখানে যেহেতু n এর মান কত আমাদের 4, n এর মান কত আমাদের 4, এখানে বলে নেবে l সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা l। l এর মান 4 হলে আমরা কত জানি, একটা আসবে কত 0, একটা আসবে কত 1, একটা কত আসবে 2, একটা কত আসবে 3। এটা ছক করে করবা তাহলে দেখতে কি হবে সুন্দর হবে। ওকে, l এর মান যদি 0 আসে তাহলে আমরা কি জানি m এর মান কত 0। আচ্ছা n এর মান যদি 1 আসে, কত আসে 1, তাহলে নরমালি কি হবে তিনটা সংখ্যা হবে -1 0, তারপর কত হবে +1, অসমতার মতো। ওকে, এটা সূত্রটা কি ছিল এটা তোমরা দেখে নিবা। আচ্ছা তাহলে 1 আসলে এটা কি হবে, একটা মাইনাস হবে, একটা কি হবে প্লাস হবে, তারপর 0 হবে। তাহলে একই ভাবে 2, তাহলে 2 টা কি হবে -2 -1 0 +1, তারপর কত হবে আমাদের +2, প্লাস 0 থেকে 0 সব প্লাস মাইনাস l পর্যন্ত। ওকে, আচ্ছা 3 বেলা কি হবে -3 -2 -1 0 +1 +2, তারপর কত আমাদের +3। তাহলে এখানে s এর মানটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন ইলেকট্রন হয়তো ঘড়ির দিকেও ঘুরতে পারে, মানে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা এদের সবার ক্ষেত্রে কি লিখতে পারবো, +-হাফ লিখে দিব, কি দিব +-হাফ। এখন এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তুমি কয়টা পাইছো, একটা, তাহলে এখানে কত হবে আমাদের 1। আচ্ছা এবার সবটার ক্ষেত্রে লিখবো +-হাফ, লেখার পর এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টা পাইছো, 3টা, তাহলে এখানে কত হবে 3। এখানে 1 2 3 4 5, এখানে কয়টা পাইছো 5টা, তাহলে +-হাফ। এখানে কয়টা পাইছো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কত হবে 7 7 +- কত হাফ। শেষ।
এবার ইলেকট্রন সংখ্যা কি হবে দেখো এখানে কয়টা কয়টা একবার ঘড়ি কাঁটার দিকে আর একবার কি বিপরীত দিকে দুই ভাবে ঘুরতে পারে এখন এরকম গুণ করবা এখানে 2 ধরবা কি ধরবা কল্পনা করো 2 এই 2 এর সাথে কি করবা একটা গুণ দিবা তাহলে 2 একে কত দুইটা ইলেকট্রন এখানে 2 এখানে কত 3 3 দুগুণে কত 6টা এখানে কত দুইটা এখানে কত 5টা 5 দুগুণে কত 10 এখানে দুইটা 7 দুগুণে কত 14 এই তো সবগুলো তুমি যোগ করো এখানে যোগ করলে মোট ইলেকট্রন কত বের হবে দেখো এখানে মোট ইলেকট্রন হবে কত 2 6 10 কত 14 কত দেখো 6 দিয়ে কত 8 হয়ে গেল আর তো নাই ঠিক আছে তাহলে এইভাবে আমরা কি করব নরমালি সলভ করব তাহলে এই সলভ করা শেষ তাহলে যদি কোয়ান্টাম সংখ্যা বের করতে বলে এইভাবে কি নরমালি বের করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাই না এই এরপর পরেরটা দেখি আমরা পরেরটা কি হবে আমরা দেখি পরেরটা আমরা দেখি শ্রেষ্ঠ বর্ণালীর বর্ণ কি রূপ হবে এই যে বর্ণালী চলে আসছে এখানে ঠিক আছে শ্রেষ্ঠ বর্ণালীর বর্ণ কি রূপ হবে ওকে চলো আমরা দেখি এটা শ্রেষ্ঠ বর্ণালী বর্ণ কি রূপ হবে বর্ণ কি রূপ হবে মানে কি আমাদের ওই যে বেনি হাসোহ কলা ওকে একটা ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্য ছিল যে এত তরঙ্গতে পড়লে আসমানি হবে বেগুনি হবে লাল হবে যাই হোক অনেক কালার হবে এই কালারটা তোমাকে এখানে চাইছে এখন দেখবা যে ইলেকট্রন কোথা থেকে কোথায় লাফ দিয়ে এসে ওকে যেহেতু বর্ণ কি রূপ হবে তাইলেই চিন্তা করতে হবে একটা সূত্র আমরা জানি কি সূত্র ছিল বাচ্চাদের মতো যে 1/λ হচ্ছে RH এখানে z² আসলে দরকার নেই বলতো 1/n1² কত হবে n2² শেষ 1/λ সমান RH 1/n² মাইনাস কত 1/n2²। ওকে এখন তাহলে RH মানে হচ্ছে কি রিডবার্গ ধ্রুবক এটার মানে আমরা জানি কত হবে আমরা জানি 1.0967 ইনটু কত হবে 10 টু দি পাওয়ার কত বলো 10 টু দি পাওয়ার কত হবে বলো কত হবে ওকে এখানে মান বসাবা তাহলে এখানে আমাদের কি লাগবে দেখো এখানে লাগবে হচ্ছে আমাদের কি n1 এর মান লাগবে তাই না আচ্ছা তাহলে n1 এর মান কত এখানে ইনটু n1 এর মান হচ্ছে মনে রাখবা এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে n1 আর একটা হচ্ছে কি n2 n2 টা অলওয়েজ কি হবে n1 থেকে কি হবে বড় হবে এরকম মনে রাখবা এটা 1 আর এটা কত 2 এক বড় না 2 বড় অবশ্যই কি 2 বড় তাহলে n2 এর মানটা বড় হবে আর n1 এর মানটা কি হবে ভাই ছোট হবে ওকে তাহলে এখানে দেখো লাভ কোথা থেকে কোথায় দিছে 1 2 3 4 5 5 থেকে কোথায় দিছে 2 এ 5 থেকে কোথায় দিছে 2 এ 5 থেকে কোথায় দিছে 2 এ ওকে তাহলে এখানে n2 এর মান কত 5 আর n1 এর মান কত হবে 2 শেষ তাহলে বসাও তাহলে n1 এর মান কত 2 তাহলে কত হবে 2² মাইনাস কত 1/5² ওকে এই এবার এটাকে ক্যালকুলেশন করো বাচ্চাদের মতো এটা ক্যালকুলেটরে ডাইরেক্ট বসালে হবে সমস্যা নাই তাহলে ল্যামডা তাহলে এক কাজ করবা এই পুরোটাকে এই পাশে নিয়ে আসবা মানে এখানে আমি আবার বলতেছি এখানে যে অ্যানসারটা পাবা বলতেছি আমাদের তো ল্যামডার মান দরকার তাই না তো ল্যামডাটাকে এই পাশে গুণ দিবা আর এই পুরো অ্যানসারটাকে নিচে নিয়ে আসবা ওকে ল্যামডাটাকে এই পাশে নিয়ে এই পুরো অ্যানসারটাকে কি করবা নিচে নিয়ে আসবা তাহলে ল্যামডার মান পেয়ে যাবা যে মানটা পাবা দেখাই দিব আচ্ছা দেখাই আমার কথা হচ্ছে যে এইভাবে 1/1.0967 ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু হবে 1 কত 2² মাইনাস হচ্ছে কত 1/5² ইকুয়াল টু কি হবে ল্যামডা এই ঠিক আছে উল্টে দিতে হবে এই তাহলে এটাই পাশে ওটাই পাশে তাহলে যে মান পাবো যে অ্যানসার পাবো এটার সাথে কি করব 10 টু দি পাওয়ার 9 গুণ দিব তাহলে আসবে হচ্ছে কত 434.17 ন্যানোমিটার এখন এটা কোনটার ভিতরে পড়ে মানে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কোন কালারের ভিতরে পড়ে তোমাকে এটা জানতে হবে ওকে আমরা জানি 424 থেকে 450 থেকে 450 ন্যানোমিটারের মধ্যে যদি আলো পড়ে তাহলে নীল হবে নীল বর্ণ তাহলে শ্রেষ্ঠ বর্ণ এটা কি হবে আসলে নীল হবে এই এভাবে করতে হবে তাহলে তুমি যেটা করবা এটা এখানে যে অ্যানসারটা পাবা এটাকে এই পাশে নিয়ে আসবা ল্যামডাকে ওই পাশে নিয়ে যাবে তারপর অ্যানসার পাওয়ার পর এর সাথে কত গুণ দিবা 10 টু দি পাওয়ার 9 গুণ দিলে যে অ্যানসারটা পাবা সেটা কম্পেয়ার করবা যে এটা কি বর্ণ হয়েছে দুইটা ডিব্বা দেওয়া আছে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি কিউ এখানে আছে পানি এখানে আছে কি সোডিয়াম ক্লোরাইড আচ্ছা আর এখানে কি আছে সিলভার ক্লোরাইড তো সিলভার ক্লোরাইডটা একবার আমরা H2 এর সাথে যোগ করছি একবার সিলভার ক্লোরাইড 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত করেছি কারণ পি পাত্রে সিলভার ক্লোরাইডে KSP দেওয়া আছে এত তোমাকে বলছে পি পাত্রে ক্লোরাইড আমাদের ঘনমাত্রা বের করতে বলছে কি বলছে আমাদের ঘনমাত্রা বের করতে বলছে পি পাত্রে ক্লোরাইড আয়নের কি ঘনমাত্রা বের করছে তাহলে পি পাত্র কোনটা এইটা তাহলে পি পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা তার মানে এই যে সিলভার ক্লোরাইড এটার KSP দেওয়া আছে কি দেওয়া আছে KSP যেহেতু ঘনমাত্রা বের করতে বলছে তাহলে না ইজি আমরা এটা কিন্তু আমরা পারবো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা জানি যে সিলভার ক্লোরাইডটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতাম AgCl তাই না তাহলে AgCl এখানে কি হবে Ag প্লাস কি হবে আমাদের Cl কত মাইনাস এবারে KSP সমান সমান ওকে আজান দিতেছে তাহলে KSP এটাকে ধরবো আমরা S এটাকে আমরা কি ধরবো S তাহলে S ইনটু কত আমাদের S তাহলে S আর S গুণ করলে কি হবে S² সমান সমান কত KSP ওকে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি তো S² হচ্ছে KSP তাহলে KSP এর মান আমাদের কত দেওয়া আছে এখানে
1.7 ইনটু কত 10 টু দি পাওয়ার মাইনাস কত 10, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি s এর মান বের করতে চাই তো রুট ওভার কত হবে 1.7 ইনটু কত 10 টু দি পাওয়ার মাইনাস 10 আমাদের आंसर। তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা কি হবে আমাদের 1.3 ইনটু কত 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে একইভাবে যদি সিলভারে বলতো একইভাবে কি সেম ভাবে আমরা বের করতাম। পি পাত্রে, তো পি পাত্রে কি হয়েছে আমরা সিলভার ক্লোরাইড, আচ্ছা, আর কিউ পাত্রে আমরা কি দেখছি সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সাথে। এখন তাহলে আমাদের কেএসপি দেওয়া আছে হচ্ছে সিলভার ক্লোরাইডে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। আচ্ছা, যখন আমরা এজিসিএল যোগ করছি মানে সিলভার ক্লোরাইড যোগ করছি তাহলে ঘটনা কি হয়েছে এখানে দেখি। পানির ভিতরে যোগ করার পর পানির ভিতরে মানে এজিসিএলটা যখন আমরা পানির ভিতরে যোগ করছি তখন আমরা দ্রাব্যতা পাইছি কত 1.7 ইনটু কত 10 টু দি পাওয়ার মাইনাস 10। আচ্ছা, এখন তোমাকে জিজ্ঞাসা করি এজিসিএলটা যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যোগ করি তাহলে দ্রাব্যতার মানের কি পার্থক্য হবে? দুইটা পাত্র, একবার এজিসিএলটার ভিতরে একবার এটার ভিতরে যোগ করার পর আমরা ঘটনা পেয়ে গেছি, এখন আমরা এজিসিএলটা এটার ভিতরে যোগ করব কিউ পাত্রে, তাহলে ঘটনা কি হবে? আচ্ছা, এখন এজিসিএল কে আমরা একটু ভাঙি, তাহলে আমরা এখানে কি পাই এজি প্লাস প্লাস কি হবে ক্লোরাইড মাইনাস। ওকে, এখন সোডিয়াম ক্লোরাইড আছে এখানে তীব্রতর নির্দিষ্ট, তাহলে এখানে কি হবে সোডিয়াম কত প্লাস প্লাস কি হবে ক্লোরাইড মাইনাস। ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে। দেখো এখানে খেয়াল করো এই যে সিলভার ক্লোরাইড যেটা আছে এটা এই যে ক্লোরাইড আয়ন, এখানে আছে ক্লোরাইড আয়ন, আবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে কি আছে ক্লোরাইড আয়ন, সেম জিনিস। এটাকে আমরা বলি হচ্ছে কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব। এর ফলে দ্রাব্যতা কি পায় হ্রাস পায়। খ নাম্বারে আসবে সম আয়নের প্রভাবে কেন দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে এই যে কমন হয়ে গেছে জিনিসটা কি গেছে ওইটার ভিতরে আছে সম আয়ন প্রভাব, ঠিক আছে, কমন আয়ন ইফেক্ট। এই ম্যাথগুলো পরীক্ষা অনেক বেশি আসে। আচ্ছা, তাহলে পাই গেলাম তার মানে এই ম্যাথটা হচ্ছে কি আমাদের কমন আয়ন ইফেক্টের ম্যাথ। তাহলে কমন আয়ন ইফেক্টের ম্যাথ যদি হয় তাহলে সেটা আমরা কিভাবে করব এখন দেখো বলি আমি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করব আমরা একটু দেখি। দেখো তুমি যখন এজিসিএল যোগ করছো তখন একটা দ্রাব্যতা ছিল, আর এখন নতুন করে যোগ করছো সোডিয়াম ক্লোরাইডের ভিতরে, তখন এখন দ্রাব্যতাটা কি হবে ভিন্ন হবে, কি হবে এখানে ভিন্ন হবে। এখন তাহলে আমরা যেটা করব আমরা দেবো যে S1 ধরবো, নতুন যে দ্রাব্যতাটা সেটা আমরা কি ধরবো S1 ধরবো। তাহলে আমরা ধরবো কি আমাদের S1, তাই না? তাহলে আমরা যদি কেএসপি বের করতে চাই তাহলে আমরা কি করব এখানে লিখবো হচ্ছে S1, কি লিখবো আমরা S1, তারপর কি দিব ইনটু। আমি আবার বলতেছি কেন S1 ধরলাম, কারণ এখন দ্রাব্যতাটা কি হবে চেঞ্জ হবে, আগে ছিল S এখন তো চেঞ্জ হচ্ছে, তাই আমরা কি দিলাম S1 S2 যা ইচ্ছা ধরো, কোনো সমস্যা নেই। তাহলে S1 ইনটু, এখন দেখো ক্লোরাইড আয়নের ক্ষেত্রে কি হবে S1 আগে ছিল প্লাস, আচ্ছা কতটুকু আছে 0.1 গুলো কত 0.1, তাহলে এক্সট্রা আমরা যোগ করছি কত 0.1, তাহলে এরকম লিখতে হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। S1 হচ্ছে কি এটার জন্য। আচ্ছা, এখন ক্লোরাইড আয়নে কি আছে এখানে এক্সট্রা বেশি আছে, কতটুকু আছে 0.1, এই যে কোশ্চেনে বলা আছে 0.1 গুলো। তাহলে এখানে কি হবে S1 প্লাস কত হবে 0.1, আগে ছিল S1 এখন যোগ করছে 0.1, তাহলে কি হবে S1 প্লাস কত 0.1, এক্সট্রা আমরা যোগ করছি কত 0.1, তাহলে এখানে ক্লোরাইড আয়নের ক্ষেত্রে S1 প্লাস কত হবে 0.1। ঠিক আছে, এখন এখানে যদি বলতো 0.2 কমন আয়ন থাকতো তাহলে S1 প্লাস কত হবে 0.2, যদি বলতো 0.3 তাহলে S1 প্লাস কত 0.3, এরকম আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো KSP সমান S1 ইনটু, আচ্ছা তাহলে এখানে আমরা একটা কাজ করি গুণ দিয়ে দিই, S1 আর S1 কি হবে S1 স্কয়ার, তারপর কি হবে প্লাস 0.1 ইনটু কত হবে আমাদের S1। এখন S1 স্কয়ার এটাকে আমরা বাদ দিয়ে দিব, এটাকে আমরা কি করব নরমালি বাদ দিয়ে দিব, কারণ এই মানটা খুবই ক্ষুদ্র আসে, কি আসে খুবই ক্ষুদ্র আসবে। ওকে, এগুলা অনেক কনসেপ্ট আছে, ওকে এগুলো আপাতত এই ইউটিউবে সার্চ দিলেই পাবা, ঠিক আছে। আমার কাজ যখন কোশ্চেন সলভ করে দেবে এটা আলোচনা করতে গেলে বিশাল হয়ে যাবে। ওকে, S1 স্কয়ারটা মানটা খুবই ক্ষুদ্র আসে, খুবই ক্ষুদ্র, তাই এটাকে আমরা কি করি বাদ দিয়ে দিই, কি করব আমরা বাদ দিয়ে দিব। তাহলে S1 স্কয়ারটাকে বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে KSP কত হবে 0.1 ইনটু কত হবে S1। এখন KSP এর মান কিন্তু আমরা পাইছি, KSP এর মান কত ছিল 1.7 ইনটু কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইকুয়াল হবে কত আমাদের 0.1 ইনটু কত হবে S1। এখান থেকে আমরা S1 এর মান করব, S1 কত হবে 1.7 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইড বাই কত আমাদের 0.1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে একটু আমরা দেখি। এখানে আসবে 1.7 ইনটু কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস কত আমাদের 9, খেয়াল করো তাহলে এই। আর আগে ছিল বলতে যখন পানিতে ছিল, কোথায় ছিল এজিসিএলটা একবার পানিতে, এজিসিএলটা কি সোডিয়াম ক্লোরাইড, তো এই এজিসিএল যখন আমরা পানিতে দিছি তখন ছিল কত 1.7 ইনটু কত 10 টু দি পাওয়ার মাইনাস কত 10, তাই না? হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস কত 10। আর যখন এটাকে আমরা সোডিয়াম ক্লোরাইডে দিছি তখন তার দ্রাব্যতা পেয়েছি আমরা, দ্রাব্যতাটা কত পাইছি ওটা পাই গ থেকে পাই, এস ছিল আমাদের কত
1.3 ইন্টু 10⁻⁻5, 1.3 ইন্টু কত 10⁻⁻5 এটা ছিল। হ্যাঁ এবার দেখো, এবার এটা কি দেখা যাচ্ছে কিনা আমরা দেখি। হ্যাঁ 1.3 ইন্টু কত 10⁻⁵, আর আমরা যখন সোডিয়াম ক্লোরাইড যোগ করছি তখন কত 1.7 ইন্টু 10⁻⁹। এখন তুমি আমাকে বলো কোনটা বড় কোনটা ছোট? এটা বড় আর এটা কি ছোট, তাই না? এটা বড় আর এটা কি হবে ছোট। তার মানে এটা বলতে বোঝায় আমরা যখন AgClটা সোডিয়াম ক্লোরাইড যোগ করছি তখন তখন যেটা হয়েছে যে কমন আয়নের কারণে, মানে দুইটা সেম হওয়ার কারণে দ্রাব্যতাটা কি পাইছে, হ্রাস পাইছে। কেন হ্রাস পাইছে? আগে ছিল 10⁻⁵, এটা বড় আর এটা কি হবে কম, দ্রাব্যতা কি হবে হ্রাস পাবে। যখন দ্রাব্যতা হ্রাস পাবে তখন দ্রবণীয় ক্ষমতাটা কি হবে কমে যাবে, বেশি কি হবে দ্রবীভূত হবে না, নিচে কি হবে জমা হবে। আমরা দেখবো হচ্ছে যশোর বোর্ড 2023 এই ম্যাথটা, এটা 4 নাম্বার সৃজনশীল। ওকে, এখানে আমাদের শক্তি স্তর দেওয়া আছে নরমালি, তোমাকে বলছে যে ইলেকট্রন স্থানান্তরের জন্য শোষিত শক্তি বের করো। ওকে, তো ইলেকট্রন যখন শোষিত শক্তি কখন হয়? যখন হয় হচ্ছে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে তখন কি করে শক্তি কি হয় শোষণ হয়। কতটুকু শক্তি শোষণ হয় এই জিনিসটা কি করবো আমরা এখানে বের করবো। তাহলে চিত্র এখানে খেয়াল করো, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর আর এটা হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর। মানে দেখা আছে এখানে প্রথম থেকে তৃতীয়, মানে 1 থেকে কোথায় উঠছে 3-এ। তাহলে এই যে 1 থেকে যখন 3-এ উঠছে তখন কতটুকু শক্তি আমাদের শোষিত হয়েছে এই জিনিসটাকে আমরা এখানে বের করবো। এটাও পরীক্ষায় আসে, খেয়াল করো সবগুলো মত একই টাইপের না, ওকে, ভিন্ন ভিন্নতা। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র জানি, ঠিক আছে? শোষিত শক্তির একটা সূত্র আমরা জানি সবাই, E = কি হবে Hc / কত আমাদের ল্যামডা, এটা জানি তাই না? এখন আমরা যেটা করব একটু আলাদা করব, এটা কিভাবে লেখা যায় না 1/λ ইনটু H ইনটু কত c, অবশ্যই লেখা যায় তাই না? E = কত Hc/λ, তাহলে সমান সমান ল্যামডাটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1/λ ইনটু কত H ইনটু কত c। ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, H হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর c মানে কি আলোর বেগ। এখন দেখো আমাদের কাছে কি কি নেয়, H কিন্তু আমরা জানি তাই না, প্ল্যাঙ্কের 6.63 × 10⁻34, c মানে কি আলোর বেগ 3 × 10⁻8। ল্যামডা কি আমরা জানি, 1/λ এর মানটা কি আমরা জানি না। তাই আমরা যেটা করব এখানে আমরা এই 1/λ এর মানটা কি বের করব। আচ্ছা কিভাবে বের করব, আমরা একটা সূত্র জানি। আমরা সূত্রটা কি জানি, আমরা 1/λ একটু আগে আমরা পড়ছি, RH ইনটু কি হবে 1/n1² কি হবে 1/n2², শেষ। ওকে, এখানে RH এর মান কত 1.09678 ইনটু কত হবে 10⁻7। এই একটু খেয়াল করো এখানে একটু সিলি ভুল হয়েছে আমাদের, এর আগের ম্যাথটা আমরা 10⁻7 দিয়ে দিয়েছি ভুলে। ওকে, এখানে একটু ভুল হয়েছে, ওকে একটু কারেকশন করে নিও, মানুষ মাত্রই ভুল একটু হইতেই পারে। ওকে, যখন আমরা আসলে এই ভুলটা কেন হয় আমি তোমাদের বলি। ওকে, অনেকে হাস্যকর মনে হতে পারে, যখন আমরা একটানা ক্লাস নেই, ওকে একটানা যখন ক্লাস নেই কয়েক ঘন্টা, তখন দেখা যায় যে শরীরের ভিতরে বা মানসিক অবসাদ চলে আসে। ওকে, তো যখন মানে ক্লান্তি চলে আসে সহজ কথা, তখন আমাদের সিলি জিনিসগুলো কি নরমালি ভুল হয়ে যায় এই কারণে, এছাড়া আর কিছু না। আচ্ছা, তাহলে এখানে কত হবে 10⁻7 ইনটু এখানে 1/n1², তাহলে n1 কত হবে, যেহেতু 1 থেকে 3 এ গেছে তাহলে n1 এর ছোট মানটা হবে আর n2 মানে কি বড় মানটা হবে। তাহলে এখানে কত হবে আমাদের 1/ কত হবে 1² মাইনাস কি হবে 1/3²। এই তাহলে এখানে আমরা কি করব, এই মানটা ক্যালকুলেশন করব। ওকে, এই মানটা কি করব আমরা নরমালি ক্যালকুলেশন করব না। এই যে RH এর মানটা, এটা কিন্তু মিটারের মান, কিসের মান আমাদের মিটারের মান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তার মানে এখন এখানে ল্যামডার যে মানটা পাবো আমরা এখানে কিন্তু আমাদের সূত্র অনুযায়ী আমাদের 1/λ এর মান লাগবে। তাহলে এখানে আমরা 1/λ এর মান কি বের করে ফেলছি, কারণ উল্টানো কিন্তু দরকার নেই, তোমারে বলে নিয়ে ল্যামডার মান বের করতে, পাকনামি করার দরকার নেই বেশি। এখানে এসি আমরা জানি আমাদের 1/λ, তাহলে 1/λ এর মান এইভাবে বের করা হবে। তাহলে এখানে যে মানটা আসবে এই মানটা আমরা কি করব এখানে জাস্ট বসায় দিব। ওকে, এই সূত্রটা, অর্থাৎ এখানে ধরো আমাদের এরকম আসলো যে, আচ্ছা আমরা দেখি কিরকম এটা মিলিয়ে নাও তোমরা। হ্যাঁ, এখানে আসছে হচ্ছে 1.0026 ইনটু হচ্ছে আমাদের কত 10⁻⁻7। ওকে, 10⁻⁻7 মিটার। এই মানটা, এই পুরো মানটা আমরা এখানে বসাই দেব। আমরা যদি পুরো মানটা বসাই সমান সমান হবে 1.0268 ইনটু কত 10⁻⁷ ইনটু h মানে কি, h মানে হচ্ছে 6.626 ইনটু হবে 10⁻⁻34 ইনটু h এর মান কত 3 ইনটু কত 10⁸। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, E মানে এনার্জি আমরা পেয়ে যাব, কত পেয়ে যাব এটা আমরা। ওকে, তাহলে এটা আমরা পাবো হচ্ছে 1.94 ইনটু 10⁻1.94 ইনটু হচ্ছে 10⁻⁻ কত 18 জুল। এটা ক্যালকুলেশন করে নিও। ওকে, আমরা তোমাদের সময় নষ্ট করতেছি না, তাই আমরা কি করতেছি ডাইরেক্ট বসাই দিতেছি। ওকে, তাহলে এই মানটা কি আমাদের চলে আসবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখানে 1/λ এর মানটা পুরোটা বসাই দিব। তাহলে এখানে এভাবে আমাদের কি মান চলে আসবে। হ্যাঁ,
1 বাই ল্যামডা, হ্যাঁ ঠিক আছে, এইচসি বাই ল্যামডা যেহেতু আমরা এখানে আলাদা করতে পারি, 1 বাই ল্যামডা লেখা যায় এইচসি, তাহলে এই মানটা এখানে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। ওকে দেখো এইভাবে হবে হচ্ছে আমাদের শোষিত শক্তির পরিমাণ। গ নাম্বার যে ম্যাথটা আছে মানে যশোর বোর্ড দেওয়া যায় গ নাম্বার, ওটা তোমরা পারবে, এই জন্য বারবার একই জিনিস বারবার করাই না। ওকে ওইটা তোমরা পারো, ওইটা চেক করে নিও। এই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে ডান। আচ্ছা তাহলে আমরা এটা একটু মুছে দিই। এবার আমরা দেখবো হচ্ছে যে 5 নম্বর সৃজনশীলটা আমরা একটু দেখি সবাই। 5 নম্বর বলছে হাইড্রোজেন বর্ণালীর প্যাসচেন সিরিজ। ওকে প্যাসচেন সিরিজ। ওকে এটা হচ্ছে 1 নাম্বার একটা উদ্দীপকের মতো, 2 নাম্বার একটা উদ্দীপকের মতো। এখানে একটা মৌল দেওয়া আছে n-1 d⁻10, যেখানে এর মান কত 4। আচ্ছা আমাদের গ নাম্বার কোশ্চেনে বলছে ল্যামডা সমান সমান এত ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তর হতে ধাপান্তরিত হলো। তো এখানে ল্যামডার মানটা দেয়া আছে এত, ধাপান্তর মানে কি একটা শক্তি স্তর থেকে কি আরেকটা শক্তি স্তর যাবে। এখন তোমাকে বলছে এখানে যেহেতু এটা হাইড্রোজেনের বর্ণালী প্যাসচেন সিরিজ, তাহলে প্যাসচেন যদি হয় তাহলে n এর মানটা কত হয় 3 হয়, তাই না। আচ্ছা তাহলে এখানে কোন শক্তি স্তর হতে ধাপান্তরিত হলো, তার মানে এখানে সূত্র হবে হচ্ছে এইটা। এটা কিন্তু আমরা বুঝি যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে RH ইনটু কত হবে 1 বাই n1 স্কয়ার মাইনাস কত হবে 1 বাই n2 স্কয়ার। এটা হবে সূত্র, এটা হবে। কারণ দেখো ল্যামডার মান এখানে আছে, এখন ল্যামডার মান এখানে কিসে আছে বলতো ন্যানোমিটারে আছে, কি আছে ন্যানোমিটার। তো এখন আমাদের কিন্তু এখন ল্যামডার মান লাগবে না, খেয়াল করো ল্যামডার মান দেয়া আছে, RH আমরা জানি, n1 ও কিন্তু দেওয়া আছে। কি সিরিজ বলছে এখানে বলতো প্যাসচেন সিরিজ। কি সিরিজ বলছে প্যাসচেন, তাহলে প্যাসচেন হলে n1 এর মান কত আসবে 3 আসবে। প্রথমে যে মানটা দেওয়া থাকবে এটা হলে আমরা কি ধরবো n1 ধরবো, তাহলে এই ক্ষেত্রে প্যাসচেন সিরিজ যেহেতু তাহলে n1 এর মান কত হবে 3। আর এখানে বলছে কোন শক্তি স্তরে ধাপান্তরিত হলো, তার মানে আমরা এখানে কি বের করব, আমরা n2 এর মানটা কি আমরা এখানে বের করব। আচ্ছা তাহলে নরমাল অনুযায়ী তাহলে এইটা কি আমাদের এই ল্যামডাটাকে এখানে ন্যানোমিটার থেকে কি জিনিস হবে মিটারে, তাহলে ন্যানোমিটার থেকে যখন আমরা মিটারে নিব, মনে রাখবা ন্যানোমিটার থেকে যখন আমরা মিটারে নিব 10⁻⁹ গুণ দিব, কি দিব আমরা 10⁻⁹, অর্থাৎ এই মানটার সাথে জাস্ট আমরা কি দিব 10⁻⁹। ওকে আমরা যদি একটু তোমাদের করায় দেখাই জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো। তাহলে আমরা লিখব হচ্ছে 1 বাই ল্যামডার মানটা হবে আমাদের কত 1875.62 ইনটু হচ্ছে 10⁻⁹ ইকুয়াল RH এর মান কত। এক কাজ করো RH টা এটার সাথে গুণ দিয়ে দাও, এটার সাথে গুণ দিয়ে দাও, তাহলে এখানে হবে কত, আমরা মান একসাথে বসাই দিই। হ্যাঁ RH টা একের সাথে গুণ হবে, RH টা কি হবে একের সাথে গুণ হবে, তাহলে উপরে RH এর মান হবে তাহলে RH, উপরে থেকে RH আর নিচে থাকে n1 স্কয়ার মাইনাস n1 স্কয়ার। n1 এখানে কত আমাদের প্যাসচেন সিরিজ, তাহলে n1 এর মান কত হবে 3, তাহলে এখানে ডিরেক্ট বসাই দিলাম 3 স্কয়ার। আর এখানে হবে কত RH ইনটু কত হবে আমাদের n2 স্কয়ার। এই বাইরে কুকুর খুব ডিস্টার্ব করতেছে, এই জন্য সব আওয়াজ মনে করে এখানে চলে আসতেছে। ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা n2 এর মানটা বের করবো, কারণ বের করবো আমরা n2 এর মান। তাহলে আমরা একটা কাজ করবো, আমরা যেটা করবো যে এই ফর্মুলাটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা এই পাশে আনলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কি থাকবে RH n2 স্কয়ার ইকুয়াল হবে এখানে RH মানে কত হবে 3 স্কয়ার মাইনাস প্লাসটা এই পাশে গেলে কি হবে মাইনাস 1 বাই কি হবে 1875.62 ইনটু কত হবে 10⁻⁹। এই তাহলে এখান থেকে আমরা কি করব, জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করলে হবে, তারপর উল্টায় দেব। তাহলে RH এর মান আমরা কত জানি 1.0967 ইনটু কত হবে 10⁻⁷ হবে। হ্যাঁ আমি বলছি একটু ভুল গেছে, এটা কালেকশন করে নিও। আর n2 এর মানটা আমরা বের করব, n2 স্কয়ার ইকুয়াল RH এর মান কত হবে 1.0967 ইনটু কত হবে 10⁻⁷ ডিভাইড বাই কত 9 মাইনাস 8 ও কত হবে 187.562 ইনটু কত হবে 10⁻⁹। তাহলে এটাকে ক্যালকুলেশন করবা। ওকে নরমালি ক্যালকুলেশন করবা, এটা ভাগে এটা ক্যালকুলেশন করার পর বিয়োগ করবা, বিয়োগ করার পর এই মানটা কি হয়ে যাবে উল্টায় দিবা। উল্টায় দেওয়ার পর তারপর কিন্তু রুট করতে হবে, তারপর কি করতে হবে রুট করে দেখবা যে এরকম আসবে। ওকে n2 রুট করার পর n2 এর মান কত আসবে n2 স্কয়ার 16.0 এরকম কাছাকাছি আসবে, কাছাকাছি মান আসবে, দেখা যায় পূর্ণ মান। কারণ আমাদের যে শক্তি স্তরগুলো থাকবে আমরা কি এরকম শিখছি 1.5 1.2 শক্তি স্তর না, আমরা কি পূর্ণ সংখ্যা শিখছি। তো যখন আমরা ম্যাথগুলো করব তখন এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের n1 আর n2 এর মান যদি বের করতে বলে কখনো কি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, পূর্ণ সংখ্যা কি করতে হবে নিয়ে আসতে হবে। যদি কাছাকাছি থাকে ধরো এরকম আসলো 15.8 সাপোজ ধরলাম, এরকম আসে না আসলে 15.8, তাহলে আমরা ওটাকে কি করব 16 ধরে নিব। কি ধরে নিব 16 ধরার পর এটাকে যদি আমরা যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে রুট করলে এটাকে রুট 16 করলে কত আসবে 4। এই শেষ। তার মানে n2 এর মান কত আমাদের 4। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা কিন্তু খুবই ভালো ম্যাথ, এটা কিন্তু কুমিল্লা বোর্ডের ম্যাথ। ওকে 2023 সালে আমাদের কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা হয় না 24 সালে, তো এটা হচ্ছে 2023 সালের ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো।
তাহলে n1 n2 কি n2 মানে কি আমাদের বের করতে বলে, তাহলে এইভাবে কি আমরা নরমালি বের করব। খেয়াল রাখতে হবে এককগুলো ন্যানোমিটার থেকে মিটারে নিতে হবে, পূর্ণ সংখ্যায় নিয়ে কাজ করতে হবে, রুট করতে হবে, এই ব্যাপারগুলো। তাহলে এখানে ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন করলে তোমরা পাবো। ওকে ডান, এটা আমরা বুঝছি। তাহলে 16 আসে রুট করলে কত হবে 4, তাহলে n2 এর মান কত আসবে 4, তাহলে ধাপান্তর হবে 4। আচ্ছা এরপর দেখো, এরপরের কোশ্চেনটা আমরা দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দুই মৌলটি সর্বশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পরিবর্জন নীতি সমর্থন করে কিনা। ওকে আচ্ছা 2 নম্বর মৌলটা কি আছে x2 n - 1 d টু দি পাওয়ার কত 10। আচ্ছা এখানে আমরা একটু লিখি n - 1 ইনটু কত d টু দি পাওয়ার 10, যেখানে n এর মান কত আছে 4, তাহলে এই 4টা তুমি এখানে বসাও, তাহলে কত থাকে 4 - 1 ইনটু কত d টু দি পাওয়ার কত 10, তাহলে এটা যদি করি তাহলে আসবে 3d টু দি পাওয়ার কত 10। এখন এই মৌলটা কি এখনো জানি না, তাহলে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব, করার পর দেখব যে 3d10 কত পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা চলো তাহলে করি আমরা। তাহলে 1s কত 2s, তারপর কত 2p, তারপর কত 3s, তারপর কত 3p, তারপর কত 4s, তারপর কত 3d10। এই দেখো দেখছো এইভাবে যদি আসে তাহলে অবশ্যই পুরো মৌলটা করতে হবে। এখন দেখো ইজিলি তুমি বের করতে পারো মৌলটাকে, এখানে 10 আর এখানে 10, 20 আর 10 কত 30, তাহলে 30টা কি বলো। পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি একই হবে না। আচ্ছা এক্ষেত্রে দেখো তাহলে এক্ষেত্রে তাহলে 4s2 এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো, দুইটা। তাহলে এই দুইটা ইলেকট্রনের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা হিসাব করতে হবে, কয়টা হিসাব করব আমরা 4টা। আমি বলছি একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি একই হবে না। তাহলে চলো আমরা শিখ করি। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে আমাদের দুইটা, এই দুইটা ইলেকট্রনের জন্য তাহলে আমরা এক কাজ করলাম, প্রথম ইলেকট্রন নিলাম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইলেকট্রন। ওকে তাহলে প্রথম ইলেকট্রন আর কি হবে দ্বিতীয় ইলেকট্রন। এখন খেয়াল করো তাহলে এখানে n এর মান কত 4, এখানে n এর মান কত আমাদের 4, তাই না। এখানে n এর মান কত 4, এখানে কত n এর মান কত 4। আচ্ছা যেহেতু s অরবিটাল কি অবস্থা অরবিটাল, এখানে n এর মান কত হবে 0, এখানে n এর মান কত হবে 0। আচ্ছা m যদি বের করতে চাই তাহলে s 0 হলে m কত হবে 0, এটা 0 এটা কত হবে 0। এবার s যদি বের করতে চাই তাহলে s যদি বের করি তাহলে আমরা জানি ইলেকট্রন হয়তো ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, না হয় ঘড়ি কাঁটার কি বিপরীত দিকে ঘুরবে। তার মানে একটা হবে কি আমাদের প্লাস হাফ আর এটা কি আমাদের মাইনাস হাফ, শেষ। তাহলে দেখো এখানে n l m তিনটা সমান, এখানে 4 4 0 0 0 0 এই তিনটা কি সমান, কিন্তু যখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করছি তার মানে এটা প্লাস হাফ আর এটা কি আছে মাইনাস, তাহলে প্রমাণ হয়ে গেল যে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি একই হবে না। তিনটি একই হয় কিন্তু চতুর্থ নাম্বারটি কি হবে না একই হবে না। তাহলে এইটা দ্বারা কি করলাম আমরা জাস্ট প্রমাণ করে দিলাম, এটাই চাইছে আমাদের পরীক্ষায়। ওকে এটা কিন্তু কুমিল্লা বোর্ডে পারা বলতেছি, তাহলে খুব ভালো কোশ্চেন। তাহলে এরকম ভাবে কি করব আমরা বের করে দিব, যদি সর্বশেষ শক্তি স্তর বলছে 4s2 তাহলে এরকম করে কি করতে হবে আমাদের দেখিয়ে দিতে হবে। আচ্ছা আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। ওকে এরপরে আমরা দেখি এরপরে কোনটা আছে, এরপরে হচ্ছে আমাদের 6 নম্বরটা। এই যে আরেকটা ভালো কোশ্চেন 6 নম্বর, এটা একটু ব্যাখ্যা করে দিবা। হ্যাঁ এটা কিন্তু একটু ব্যাখ্যা করে দিবা তোমরা নিজেরা আসলে মেইন জিনিস লিখলে কেমিস্ট্রি খুব সহজে নাম্বার পাওয়া যায়। আচ্ছা এই 6 নাম্বারটা খুবই একটা বোর্ডের ম্যাথ আর কি। ওয়াই মৌলের জন্য 20তম 26তম দুটি ইলেকট্রনের পরিবর্জন নীতি খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা ইন্ডিকেট করে দিছে যে 20তম আর কি 26তম। আচ্ছা এখন এক্স মৌল কি, এক্স মৌলটা হচ্ছে কি 1, তাহলে একই হাইড্রোজেন পরমাণু, এখানে কি হাইড্রোজেন পরমাণু x, তাহলে x নিয়ে কাজ নেই। এখানে একটা কোশ্চেন লিখছি কারণ গ নাম্বারটা তোমরা পারবে এই জন্য আমি এটা লিখিনি। আর ওয়াই হচ্ছে কি 26, তাহলে 26 মৌলটা কি এটা আমাদের জানতে হবে। 26 কি বলো, 26 কি 26 কি বলো তোমরা। 26 হচ্ছে কি আয়রন, 26 হচ্ছে কি নরমালি আয়রন। তাহলে আয়রনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ওকে ওয়াই মৌলের জন্য 20তম 26তম, তার মানে এখন যদি 20তম 26তম পেতে চাই তাহলে আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আচ্ছা তার মানে এটা বুঝিনি আমরা আয়রন। ওকে আয়রন, ওকে তার আয়রন কত হবে 26, তাহলে এটা যদি হয় আমরা চলো ইলেকট্রন বিন্যাস করি। 1s, তারপর কত হবে 2s, তারপর কত হবে 2p, তারপর কত 3s, তারপর কত 3p, 1s 2s 3s 3p 4s, তারপর কত হবে 3d, কত হয়েছে এখানে দেখো এখানে হচ্ছে কত 10 10 20 আর লাগে কত 6, তাহলে এখানে কত হবে 6। আশা করি সবাই বুঝতে পারছো তাই না। হ্যাঁ তাহলে 26টা হয়ে গেছে। তাহলে এখন খুঁজতে হবে 20তম কোথায় আর 26তম কোথায়। আচ্ছা এখন এই পর্যন্ত আসার পর ঝামেলা না। দেখো এই পর্যন্ত কয়টা ইলেকট্রন গেছে, দেখো এই পর্যন্ত আমাদের ঝামেলা নাই, এই দুইটাকে নিয়ে একটু গ্যাঞ্জাম আছে। এইটা দেখো এখানে কয়টা 10টা আর এখানে কয়টা 18টা, তার মানে এই পর্যন্ত 18টা কভার হয়ে গেছে আমাদের এই পর্যন্ত। হ্যাঁ এদের নিয়ে আমাদের কোনো কাজ নাই, 18টা শেষ। এবার দেখো 3p তে যাওয়ার পর ইলেকট্রন কোথায় যায় বলো তো, 4s এ যায়। কোথায় যায় 4s, 3d তে কিন্তু যায় না, কোথায় যায় 4s। এটা কিন্তু কেন যায় এগুলা অনেক ব্যাখ্যা আছে, তোমরা এগুলো জানো।
ওকে, তো 3p থেকে কোথায় গেছে 4s, তার মানে এখানে ফোর্সটাকে যদি আমরা ভাঙি, আমরা জানি এটাকে যদি একটা অরবিটাল s কয়টা একটা, আচ্ছা তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। তাহলে দেখো 18 যদি হয়, খেয়াল করো এখানে একটু, তোমরা খেয়াল করো এখানে 18, এখানে 18 না, তাহলে এটাকে ধরবো কত আমরা 19 নাম্বার, এটা কয় নাম্বার আমাদের 19 নাম্বার, খেয়াল করো এটা 19, আর এটা কয় নাম্বার বলো তো, এটা হচ্ছে কি 20 নাম্বার, এটা কত নাম্বার 20 নাম্বার, খেয়াল করো এখানে 18 তো শেষ, এরপর 4s ইলেকট্রন ধরছে, তাহলে প্রথমটা হবে কত 19 আর পরেরটা কত হবে আমাদের 20, তার মানে দেখো 20 তমটা আমরা পেয়ে গেছি, কেল্লা হোটেল। ওকে, 20 নম্বরটা কিন্তু আমরা কি পেয়ে গেছি সহজে, তাই না? ওকে আচ্ছা ঠিক আছে, 20 তম পেয়ে গেলাম। এখন দেখো 20 তো গেল, এখন 3d কয়টা আছে 6, তাহলে 3d কে যদি আমরা একটু ভাঙি বাচ্চাদের মতো, 3d কে ভাঙলে আমরা জানি কয়টা অরবিটাল পাওয়া যায়, কত ডি অরবিটালে কয়টা আছে 5টা, একটা দুইটা তিনটা চারটা, 1 2 3 4 5 6টা আছে, তাহলে 6টা দাও, 1 2 3 4 5, তারপর কত 6। এখন দেখো তাহলে এখানে 20টা শেষ, 20টা শেষ, তাহলে এখানে দুইটা গুণা যাবে না, আগে আগে কি হবে সবগুলো কি হবে ফিল আপ হবে, তাহলে 20 21 22 23 24 25, তারপর এই যে 26, এই তো লুকায় আছে 26, তাহলে এইটা হচ্ছে আমাদের 26তম, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের 20তম। সহজ জিনিস কিন্তু একটু মাথা খাটাইলে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 20তম, আর এভাবে গুণার পর আগে একটা করে কিন্তু এটা গুণা নেবে না, কারণ এটা ফিল আপ করার পর কিন্তু লাভ দিয়ে ঢুকছে, আগে কিন্তু ঢুকে নাই, ফিল আপ করার পর তারপর লাভ দিছে। তাহলে 21 22 23 24 25, তারপর কত 26, তার মানে এই হচ্ছে 20তম আর এই হচ্ছে আমাদের 26তম। ওকে, পাওয়া গেল। এবার বলছে পরিবর্জন নীতি, তার মানে এই 20তম আর 26তমের জন্য আমরা কয়টা কোয়ান্টাম সংখ্যা বের করব, 4টা। প্রমাণ করব যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সমান, হ্যান ত্যান যাই হোক। আচ্ছা তাহলে 20তমের ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি, এটা কি মুছা দিব আমরা, মুছা দিলে কি দেখতে পাবা নাই? আচ্ছা 20তমের ক্ষেত্রে যদি কল্পনা করি, 20তম আমরা একটু এখানে লিখি, তাই না, একটু এখানে লিখি যেহেতু বোর্ডের ব্যাপার স্যাপার। তাহলে 20তমের জন্য 20তম 20 এর ক্ষেত্রে আমরা কি হিসাব করব, n l m তারপর কত s, তাহলে n, তাহলে 20 ইলেকট্রনটা কত নম্বর শক্তি স্তরে আছে, 20তমটা 4 নাম্বার কোথায় আছে, 4 নম্বর শক্তি, n এর মান এখানে কত 4, তাহলে এটা কি অরবিটাল, s অরবিটাল। যদি n এর মান 4 হয় তাহলে s অরবিটালের জন্য l এর মান কত আমাদের 0, আর যদি l এর মান 0 আসে তাহলে m এর মান কত হবে 0। এখন s ডিপেন্ড করে, এখন s কিন্তু এখানে দেওয়া আছে, দেখো 20তমটা কোন দিকে, এইটা এই দিকে, আরেকটা কোন দিকে বিপরীত দিকে, তার মানে একটাকে আমরা ধরি কি প্লাস হাফ আর আরেকটাকে ধরি কি আমরা মাইনাস হাফ, তাহলে এখানে হবে কি মাইনাস হাফ। আশা করি বুঝতে পারছো। এখানে যেহেতু দুইটা ইলেকট্রন আছে, 19তম বললে কি হতো এখানে প্লাস হাফ, 20তম বলছে তার মানে উল্টা আছে, তাহলে এখানে কি হবে মাইনাস হাফ, শেষ। এরপর আমরা তাহলে 20তমটা কাহিনী শেষ। এবার হচ্ছে আমাদের 26তম নিয়ে খেলা, কয় নম্বর আমাদের 26তম। 26তমতে n এর মান কত, এখানে 3d, n এর মান কত আসবে 3। আচ্ছা এখানে দেখো d অরবিটাল, কয়টা অরবিটাল, d অরবিটাল। এখানে ব্যাপার আছে, যেহেতু এখানে d অরবিটাল আছে, যেহেতু 5টা, তাই আমরা জানি কত, প্রথমটা হচ্ছে কি dxy, তারপর কত dyz, g কত zx, তারপর dx2 y2, আর এটা হচ্ছে কি gz2, তাই না, এরকম জানি। আচ্ছা এটা কিন্তু দেখা যায়, এটা হ্যাঁ দেখা যায়। ওকে, তাহলে dxy yz zx s2 আর কত z2। এখন খেয়াল করো এখানে তাহলে এল এর মান কোনটা হবে, আমরা জানি যদি 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 কোথায় লিখবো জায়গা জুগা কিছু নাই, একটা অবস্থা, যদি এল এর মান n এর মান যদি 3 আসে তাহলে এল এর মান কত আসে, 3টা আসে, 2টা আসে, 0 1 2 সরি 3টা আসে 0। তাহলে 0 এর জন্য আমরা কি লিখি s, 1 এর জন্য আমরা কি লিখি d, সরি কি উল্টা পাল্টা বলি, 1 এর জন্য কি p, আর 2 এর জন্য আমরা কি লিখি d। তার মানে এখানে দেখো এটা কোথায় আছে d তে, তাই না, তো d তে হইলে 26তমটা কোথায় আছে d তে, d অরবিটালে আছে, তাহলে d অরবিটাল যদি হয় তাহলে এখানে l এর মান কত আসবে 2, তাহলে এখানে মান কত 2। এই এখন m এর মান কত হবে, m এর মানটা হচ্ছে এখানে বুঝার বিষয়। m এর মানটা হবে হচ্ছে যে আমরা জানি যে প্রথমটা আমরা কি ধরি -2, পরেরটা কি -1, পরেরটা কি 0, পরেরটা কি +1, পরেরটা কি আমাদের +2। অনেক জনে অনেক ভাবে ধরে, কোনো সমস্যা নেই। তাহলে -2 -1 0 +1 +2, তাহলে m এর মান তো এখানে 5টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন এখানে যেহেতু বলছে আমাদের 26তম ইলেকট্রন, 26তম ইলেকট্রনটা কোন অরবিটালে আছে, dxy, তাহলে dxy m এর মান কত হবে -2, dxy m এর মান কত হবে -2। এই এটা কি দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আর তাহলে এখানে m এর মানটা কত হবে -2। সহজ জিনিস কিন্তু একটু ভাঙা ভাঙা করলে হবে। তাহলে s এর মান কত হবে, s এর মান হবে এইটা, তাই না, তাহলে এটার ভিতরে একটা এটা হবে কি প্লাস হাফ আর একটা কি হবে মাইনাস হাফ, তাহলে এখানে কত হবে আমাদের মাইনাস হাফ, শেষ।
এই সহজ কিন্তু কঠিন কিন্তু কিছু নাই এদিকে, তো একটু আমাদের কি মাথায় খেয়াল রাখতে হবে। এখানে কঠিন কিছু নাই, তুমি জাস্ট খুঁজে খুঁজে বাইর করবে যে কোথায় আছে ইয়া কত, এমনি বের করলেই হয়ে যাবে। তো যেহেতু আমরা এম এর মান -2 -1 0 +1 +2 জানি, তাহলে যেহেতু অরবিটাল ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই স্কয়ার তারপর জেড স্কয়ার, তাহলে প্রথমটা -2 পরেরটা -1 পরেরটা 0 পরেরটা +1 পরেরটা কি +2, ইলেকট্রনটা কোন কোথায় আছে, তাহলে এম এর মানটা হতে হবে। যদি ইলেকট্রনটা এখানে থাকতো, এখানে এটার জন্য বের করতে বলতে এম এর মান কত হইতো +1, এটার জন্য বের করতে হলে কত হতো +2, এরকম। যেহেতু সোজা আছে তাই প্লাস হাফ, যদি বিপরীত থাকে তাহলে কি হবে মাইনাস হাফ, এইভাবে। ওকে, এরপরে যে এখানে ছয়টা শেষে গেল গা, তাহলে এরপরে করবা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 এইচডব্লিউ, এটা থাকলো। তো এখান থেকে নরমালি এই জায়গা থেকেই তোমরা দুইটা মিনিমাম কি কমন পেয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, এভাবে আমাদের রিভিশন ক্লাস কি চলতে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।